জিওগ্রাফি ইজ ডেস্টিনি। এই ধারণাটি রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম ভিত্তি। ব্রিটিশ দ্বীপপুঞ্জ যেভাবে যুক্তরাজ্যের লোক সংস্কৃতিকে নির্ধারণ করেছিল এবং ফ্রন্টিয়ার যেভাবে আমেরিকান সংস্কৃতিকে প্রভাবিত করেছিল, ঠিক সেভাবেই রাশিয়াকেও তার ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। এবং রাশিয়ার ভূগোলের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল এর বিশাল আকার। রাশিয়ার এই বিশাল আকার একই সাথে একটি সম্পদ এবং একটি দায়। রাশিয়ান ফেডারেশনের মূল অংশ হচ্ছে মস্কো অঞ্চলটি। এই অঞ্চলটি সামরিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে অপ্রতিরোধ্য। এই অঞ্চলটির আশেপাশে কোনো পর্বতমালা, নদী বা মহাসাগর নেই, কোনো জলভূমি বা মরুভূমি। শুধুমাত্র মস্কোর বনাঞ্চল এবং খারাপ জলবায়ুকে ভৌগোলিক বাধা হিসাবে গণ্য করা যেতে পারে। যদি কোনো শত্রু রাশিয়াকে আক্রমণ করে, রাশিয়ার একমাত্র উপায় হবে তার শক্তি হ্রাস পাওয়া পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করা। এই কারণে রাশিয়ার ইতিহাস মূলত একটার পর একটা আক্রমণ থেকে টিকে থাকার সংগ্রাম। এই দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা রাশিয়ার মানসিকতা এবং সংস্কৃতিতে একটি গভীর ছাপ ফেলে রেখে গিয়েছে। এই কারণেই রাশিয়ার নেতৃত্ব, নিরাপত্তা এবং টিকে থাকার প্রতি আবেশিত হয়ে পড়ে। রাশিয়ার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল উগ্রা নদীর লড়াই। এই যুদ্ধের আগে মঙ্গোল এবং তাতাররা আধুনিক রাশিয়ার দক্ষিণ এবং পূর্ব অংশ শাসন করত। এর পূর্বে বেশিরভাগ রাজ্যগুলোই গোল্ডেন হর্ডের অধীনে ছিল। উগ্রা নদীর লড়াইয়ে রাশিয়া জয়লাভ করে এবং শতাব্দী দীর্ঘ তাতার ও মঙ্গোল আধিপত্যের মোশন ঘটায়। পশ্চিম থেকে প্রায়ই আক্রমণ করত টিউটনিক নাইট, সুইডিশ, পোলিশ এবং জার্মানরা। দক্ষিণ থেকে আক্রমণ হয়ে উঠত ওসমানী এবং পার্সিয়ান সাম্রাজ্য। এই আক্রমণগুলো আটকানোর জন্য কোনো দিক থেকেই কোনো ভৌগোলিক বাধা ছিল না। এই নতুন রাশিয়ান রাষ্ট্রের মূল অংশ মস্কো বিভিন্ন দিক থেকে সমন্বিত আক্রমণের ঝুঁকিতে থাকত। এই কারণেই রাশিয়ান সাম্রাজ্যের প্রথম সত্যিকারের সম্রাট বা জার আইভান দ্য টেরিবল 16তম শতকে একটি নতুন নিরাপত্তা কৌশল তৈরি করেছিলেন। তার এই কৌশল ছিল আক্রমণাত্মক পদ্ধতিতে মস্কোর আশেপাশের বিশাল এলাকাগুলোকে দখল করে নেওয়া এবং সুবিশাল বাফার জোন তৈরি করা। এটি একটি অত্যন্ত সিম্পল কিন্তু কার্যকরী কৌশল ছিল। এই বিশাল বাফার জোন থাকায় শত্রু যখন রাশিয়াকে আক্রমণ করত, তখন রাশিয়া শত্রুর সাপ্লাই লাইনে আক্রমণ করত এবং অ্যাট্রিশন পদ্ধতি ব্যবহার করে শত্রুকে পরাস্ত করত। 1552 সাল নাগাদ ইভান কাজান শহর ভিত্তিক তাতার সাম্রাজ্যকে জয় করেছিল। এই জয়লাভের মাধ্যমে রাশিয়া একটি রাষ্ট্র থেকে একটি সাম্রাজ্যে রূপান্তরিত হয়। এই জয়ের ফলে রাশিয়া ভলগা নদীকে একটি সাপ্লাই লাইন হিসেবে ব্যবহার করার সুযোগ পায়। খুব দ্রুতই রাশিয়া অন্যান্য তাতার রাজ্য এবং তাতার রাজধানীগুলোকে দখল করে নেয়। এই রাজধানীগুলোর ভেতর ছিল সামারা, সারাতভ, সারাস, যাকে আমরা এখন ভলগোগ্রাড নামে জানি। অবশেষে আস্তাখান শহরকে রাশিয়া দখল করে নেয়। কেবল 1 শতাব্দীর ভেতর তাতার অঞ্চলগুলো পুরোপুরি রাশিয়ার দখলে চলে আসে। খুব অল্প সময়ের ভিতর এতগুলো রাজ্য জয় করে নেওয়ার ফলে প্রতিবেশী সাম্রাজ্যগুলো রাশিয়াকে একটি হুমকি হিসাবে দেখতে শুরু করে। পরবর্তী 2 শতাব্দী রাশিয়ান সাম্রাজ্য বাল্টিক প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এই বাল্টিক প্রতিবেশীরা ছিল সুইডিশ, ডেনিশ এবং পোলিশ। এরপর আরেক সারি যুদ্ধ শুরু হয় ক্রাইমিয়ান তাতার, ইউক্রেনিয়ান কোস্যাক্স এবং ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে। এরপর আরও যুদ্ধ এবং সংঘাত চলতে থাকে। এই যুদ্ধগুলোর কোনোটায় রাশিয়া বিজয়প্রাপ্ত হয়েছিল, আবার কোনোটায় রাশিয়াকে পরাজিত হতে হয়। এই যুদ্ধগুলোর বেশিরভাগই সংঘটিত হয়েছিল উত্তর ইউরোপীয় সমভূমিতে। এই অঞ্চলটিতে কোনো ভৌগোলিক বাধা না থাকায় প্রতিটি যুদ্ধই মানব জীবনের অনেক ক্ষয়ক্ষতি ঘটায়। এই যুদ্ধগুলোর ক্ষয়ক্ষতি কমানোর জন্যে 18 শতকে রাশিয়ান জার পিটার দ্য গ্রেট সাম্রাজ্যের পূর্ব অংশে একটি নতুন শহর স্থাপনের সিদ্ধান্ত নেন। পিটার দ্য গ্রেটের নামে এই শহরের নাম রাখা হয় সেন্ট পিটার্সবার্গ। পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়ান সাম্রাজ্যের সীমানাগুলো চতুর্দিকে আরও প্রসারিত হয়। তিনি আক্রমণের ঝুঁকি কমানোর জন্য এবং রাষ্ট্রের টিকে থাকার নিশ্চয়তা বাড়ানোর জন্যে এই সিদ্ধান্তগুলো নেন।
রাশিয়ান নিরাপত্তা কৌশল এই বিশাল সীমানার উপর নির্ভরশীল। এই বিশাল সীমান্তের উপর কোনো শক্তিশালী দেশ হামলা করলে রাশিয়া পিছু হেঁটে যায় এবং সীমানার অপর প্রান্তে তার শক্তি বৃদ্ধি করে পাল্টা হামলা চালায়। এই কৌশলটি হয়ে ওঠে রাশিয়ার মূল নিরাপত্তা কৌশল। এই কারণেই রাশিয়া শতাব্দীর পর শতাব্দী যুদ্ধরণের মাধ্যমে গড়ে তোলে ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। রাশিয়া তার পুরো সমাজকে একত্রিত করে এবং সংস্কৃতির একটা বড় অংশ রাষ্ট্রের টিকে থাকার প্রতি উৎসর্গ করে। দূরপ্রাচ্যেও শুধুমাত্র যখন একটি শক্তিশালী ভৌগোলিক বাধা পর্যন্ত পৌঁছেছিল, ঠিক তখনই রাশিয়া তার ভূমি সম্প্রসারণ থামিয়েছিল। উদাহরণস্বরূপ উরাল পর্বতমালা, আলতাই পর্বতমালা, বৈকাল হ্রদ, সায়ান পর্বতমালা, স্টারাবয় রেঞ্জ এবং ওটোটস সাগর। এই ভৌগোলিক বাধাগুলো শত্রুর আক্রমণের হাত থেকে রাশিয়াকে বাঁচতে সাহায্য করে। এই শক্তিশালী ভৌগোলিক বাধাগুলো রাশিয়ার কবলে থাকার কারণে সুদূর পূর্ব থেকে রাশিয়াকে আক্রমণ করা অত্যন্ত কঠিন। দক্ষিণ পূর্ব এলাকাগুলোকে রাশিয়া দখল করে নিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল ট্যাকটিক্স ব্যবহার করে। এই কৌশলগুলো ব্যবহার করে রাশিয়া মধ্য এশিয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থানগুলোকে দখল করে নিয়েছিল। উদাহরণস্বরূপ ফারগানা উপত্যকা, টিনসিয়ান পর্বতমালা এবং কারাকোরম মরুভূমি। এই অঞ্চলগুলো রাশিয়াকে এশিয়ার পরাশক্তিগুলোর হাত থেকে রক্ষা করত। দক্ষিণে রাশিয়া কৌশলগত শহর গ্রজনি, টিবলিসি এবং বাকুর উপর কবজা করে এবং ককাসাস এবং ক্যাসপিয়ান অঞ্চলে আধিপত্য বিস্তার করে। পশ্চিম দিকেও ভৌগোলিক প্রতিবন্ধকতার অনুসন্ধান অব্যাহত থাকে। এখানে রাশিয়ানরা ক্রাইমিয়ান উপদ্বীপ, বাল্টিক, কার্পেথিয়ান পর্বত জয় না করা পর্যন্ত অগ্রাসন চালিয়ে যায়। এই যুদ্ধগুলো সম্পন্ন করতে কয়েক শতাব্দীর সময় লেগে গিয়েছিল। এই প্রতিটি যুদ্ধই যুদ্ধে অংশগ্রহণকারী সবগুলো পক্ষের জন্য অত্যন্ত ব্যয়বহুল ছিল। এই সমস্ত বিজয়গুলোর মাধ্যমে রাশিয়া তার ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করেছিল। কিন্তু একটা ভৌগোলিক সমস্যা টিকে ছিল। পোলিশ লিথুয়েনিয়ান কমনওয়েলথের কাছ থেকে রাশিয়ানরা যতই অঞ্চল জয় করুক না কেন, তারা কখনোই উত্তর ইউরোপীয় সমভূমির জন্য একটি ভৌগোলিক বাধা খুঁজে পায়নি। এই কারণেই উত্তর ইউরোপীয় সমভূমি রাশিয়ার জন্য সবচেয়ে বড় একটি ভৌগোলিক দুর্বলতা হয়ে ওঠে। নেপোলিয়ান এবং হিটলারের মতন আক্রমণাত্মক নেতারা এই দুর্বলতাকে ব্যবহার করে রাশিয়াকে উত্তর ইউরোপীয় সমভূমি থেকে আক্রমণ করেছিল। এই আক্রমণগুলো থেকে রাশিয়া টিকে থাকতে পেরেছিল তাদের ক্ষমতা এবং এক অঞ্চল পরিত্যাগ করে অন্য অঞ্চলে পিছিয়ে পড়া এবং সেখান থেকে পাল্টা আক্রমণ করার কৌশলগুলোকে ব্যবহার করে। সে যাই হোক, উত্তর ইউরোপীয় সমভূমি বাদ দিয়ে বাকি দিকগুলোতে রাশিয়া ক্রমশ তার নিরাপত্তা বৃদ্ধি করে ফেলল। কিন্তু এই নিরাপত্তা বৃদ্ধির সাথে একটি নতুন সমস্যা দেখা দিল। নতুন জয় করা অঞ্চলগুলোতে বিভিন্ন ধর্মের এবং জাতির মানুষ থাকত, যারা মস্কোর প্রতি অনুগত ছিল না। এই নেটিভ জনসংখ্যাকে আশেপাশের সাম্রাজ্যগুলো ম্যানিপুলেট করত এবং রাশিয়ার নিরাপত্তার হুমকি সৃষ্টি করত। এই জনসংখ্যাগুলো রাশিয়ার জন্য একটি বড় দায় হয়ে ওঠে। অঞ্চলগুলোকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার জন্য রাশিয়া তার সরকারকে কেন্দ্রীভূত করে এবং সেখান থেকে গণনির্বাসন, গণহত্যা, বড় আকারে অ্যাসিমিলেশন এবং উপনিবেশ স্থাপনের মতো পদ্ধতিগুলো ব্যবহার করে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার রূপ পাল্টে দেয়। এই অঞ্চলগুলোর ধর্মীয় এবং জাতিগত বিন্যাস পরিবর্তন করে দেয়। কিন্তু এই জনসংখ্যাগুলোকে রাশিয়া সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারেনি। এই সমস্যার সমাধান করতে নতুন রাশিয়ান সরকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য একটি বিশাল অভ্যন্তরীণ নিরাপত্তা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এই নিরাপত্তা নেটওয়ার্ক আধুনিক রাশিয়ার গোয়েন্দা নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করে। এই নেটওয়ার্ক রাশিয়াকে একত্র রাখার একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে। রাশিয়ার সুবিশাল আকারের জন্য একটি সুবিশাল স্থায়ী সেনাবাহিনী প্রয়োজন পড়ে। কোষাগারের একটি বড় অংশ ব্যয় হওয়া শুরু হলো এই বিশাল সেনাবাহিনী ও গোয়েন্দা নেটওয়ার্কের পিছে। দূরপ্রাচ্যে রাশিয়া নতুন কৌশলগত শহর এবং উপনিবেশ স্থাপন করে। উপনিবেশগুলোতে খাদ্যের যোগান দেওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। রাশিয়ার কাছে
যদিও প্রচুর আবাদযোগ্য জমি রয়েছে, এই পণ্যগুলোর রসদ এবং পরিবহন অনেক বড় চ্যালেঞ্জ। সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চলগুলিতে দীর্ঘ শীতকাল এবং ছোট গ্রীষ্মকাল হয়ে থাকে। আমরা যখন মানচিত্রের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই ইয়াকাটেরিনসবার্গ থেকে ওমস্ক এবং নোভোসিবির্স্ক থেকে ক্রাসনোয়ার্স্ক এর বিশাল দূরত্ব। আমরা বুঝতে পারি রাশিয়া কতটা বিশাল এবং এই দেশটাকে পরিচালনা করা কতটা ব্যয়বহুল। সংক্ষেপে বলতে গেলে রাশিয়ার অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিম থেকে মধ্য রাশিয়া পর্যন্ত মালামাল বহন করা। বিশাল দূরত্বের কারণে মালামাল পরিবহনের খরচ অনেক বেড়ে যায়, কিন্তু মালামাল ছাড়া এই শহরগুলো টিকে থাকতে পারবে না। কিন্তু উচ্চ খরচ এবং রক্ষণাবেক্ষণ সত্ত্বেও এই শহরগুলির কৌশলগত গুরুত্ব রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তার কেন্দ্রবিন্দু। সর্বোপরি ইউরাল অঞ্চলটি রাশিয়ার ব্যাকআপ পরিকল্পনা। যদি কোনো শত্রু রাশিয়ার পশ্চিম অংশ দখল করে নেয়, রাশিয়ার সরকার ইউরাল শহরগুলিতে কেন্দ্রীভূত হবে এবং সেখান থেকে লড়াই চালিয়ে যাবে। এই কেন্দ্রীয় শহরগুলো রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য অপরিহার্য। এই দুরবস্থা রাশিয়াকে দুটো অপশন দেয়: হয় এই দুর্গম শহরগুলোকে পরিত্যাগ করে ফেলা এবং রাশিয়ার মূল অংশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করা, অথবা এই শহরগুলোর বোঝা বহন করা এবং দরিদ্র থাকা, কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসাবে শহরগুলোকে রেখে দেওয়া। ঐতিহাসিকভাবে রাশিয়ার সরকার দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছিল। রাশিয়ার সরকার পরিবহন খরচে ভর্তুকি দিত এবং এই খরচগুলোকে সাশ্রয় করে দিত, কিন্তু এই ভর্তুকি খরচের ভার সম্পূর্ণটাই মস্কোর কাঁধে পড়ত। 19বিংশ শতকের শুরু থেকে ক্রেমলিন এই সমস্যাটির মোকাবেলা করে আসছে। সময়ের সাথে সাথে এই ব্যবস্থাপনা, কেন্দ্রীভূত সরকার, নতুন উপনিবেশিত কেন্দ্রীয় এবং সুদূর পূর্বের শহরগুলি, বিশাল স্থায়ী সেনাবাহিনী এবং এর বিশাল নিরাপত্তা ব্যবস্থা রাশিয়াকে একটি অত্যন্ত অথরিটারিয়ান রাষ্ট্রে পরিণত করে। এই কৌশলগত প্রকল্পগুলোর কোনোটাতে যদি রাশিয়া ব্যর্থ হয়, তাহলে জাতীয়তাবাদী আন্দোলন, অনাহার এবং গণ অভিবাসন দ্বারা রাশিয়ান সাম্রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণেই রাশিয়া ঐতিহাসিকভাবে স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতি অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতে কখনো পারবেও না। সর্বোপরি, জিওগ্রাফি ইজ ডেস্টিনি। পরবর্তী অধিবেশনে আমরা রাশিয়ার ভূরাজনীতিকে আরও বিস্তারিতভাবে অনুসন্ধান করব। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।